ওকে, আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এন্ডোমেমব্রেন সিস্টেম এবং নন এন্ডোমেমব্রেন সিস্টেম এই দুটো জিনিসকে নেব। তো প্রথমে জানতে হবে এন্ডোমেমব্রেন সিস্টেম কি না। আমাদের কোষের মধ্যে যে সমস্ত পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলো একে অন্যের সঙ্গে সমন্বয় সাধন করে একসঙ্গে কিছু কার্য সম্পাদন করে তাদেরকে আমরা বলে থাকি এন্ডোমেমব্রেন সিস্টেম। কারা কারা এই এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আছে? ইআর, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আছে গলগি বডি, আছে লাইসোজোম, আছে ভ্যাকুওল। তো দেখো তার মধ্যে এই তিনটে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, বাকি শুধু এইটা রয়েছে, দ্যাট ইজ ভ্যাকুওল পোর্শনটা। এইটা আমরা আলাদাভাবে নেব পরে। এর বাইরে আছে এক্সট্রা এন্ডোমেমব্রেন সিস্টেম। নাও এক্সট্রা এন্ডোমেমব্রেন সিস্টেম কি না, যারা একে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু এরাও, কিন্তু এরা একে অন্যের সঙ্গে কোনো সমন্বয় সাধন করে কোষের একটা কাজ করে না। এর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এর মধ্যে আছে প্লাস্টিড, এর মধ্যে আছে রাইবোজোম, এর মধ্যে আছে মাইক্রোটিবিউলস। তো আমরা গ্র্যাজুয়ালি এইগুলো নেব, মানে ফার্স্ট মাইটোকন্ড্রিয়া, দেন প্লাস্টিড, দেন রাইবোজোম। এর ফলে এক্সট্রা এন্ডোমেমব্রেন সিস্টেমগুলোর দিকে আমরা এখন যাচ্ছি। এখন মাইটোকন্ড্রিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেল অর্গানেলিজ, এবং নিউক্লিয়াসের পরে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা একটু বলে রাখি, কোষটা যদি গ্রিন সেল না হয়, গ্রিন সেল মানে ক্লোরোফিল যুক্ত কোষ না হয়, বা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড যদি না থাকে কোষের মধ্যে, সেক্ষেত্রে নিউক্লিয়াসের পরে যেটা নেক্সট সবথেকে বিগেস্ট কোষীয় অঙ্গাণু, সবথেকে বড় কোষীয় অঙ্গাণু, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়া। আর যদি সেলটা যদি গ্রিন সেল হয়, দ্যাট মিন প্লাস্টিড থাকে, সেক্ষেত্রে নিউক্লিয়াস সবথেকে বড়, তারপরে হচ্ছে প্লাস্টিড, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দ্যাট ইজ থার্ড বিগেস্ট সেল অর্গানেলিস তখন হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়ার যদি গঠন দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো দুটো ডিফারেন্ট কালার আমি ইউজ করেছি, একটা কালো, একটা নীল। তো এটা হচ্ছে একটা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। বাইরের দিকের এই যে পর্দাটা রয়েছে এই কালো রঙের, এটাকে বলে বহিঃপর্দা। আর ভেতর দিকের এই যে পর্দাটা রয়েছে এই পর্দাটাকে বলে হচ্ছে অন্তঃপর্দা। বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলছে বহিঃপ্রকোষ্ঠ। আর ভেতরের এই যে জায়গাটা রয়েছে অন্তঃপর্দা পরিবেষ্টিত, এই জায়গাটাকে বলছে অন্তঃপ্রকোষ্ঠ। সো এইটা খুব ভালো করে বুঝে নিতে হবে আগেই, যে বাইরের দিকের এই কালো রঙের এই যে পর্দা, এটা হচ্ছে বহিঃপর্দা, তার ভেতরে রয়েছে অন্তঃপর্দা। তো দুটো পর্দা, আর বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝের এই যে জায়গাগুলো, এইগুলোকে বলে বহিঃপ্রকোষ্ঠ। আর অন্তঃপর্দা পরিবেষ্টিত এই যে ভেতরের অংশগুলো, এইটাকে বলে অন্তঃপ্রকোষ্ঠ। এইবার বহিঃপর্দা যেটা, এর সঙ্গে অন্তঃপর্দার কিছু পার্থক্য আছে। কীরকম না, বহিঃপর্দাগুলো দেখো লিপিড এবং প্রোটিনের যদি উপাদানগত কনস্টিটিউশন দেখি, তাহলে লিপিড আছে 40% আর প্রোটিন আছে 60%। হয়রাজ অন্তঃপর্দার মধ্যে প্রোটিন আছে 80%, লিপিড আছে 20%। এটা একটা ডিফারেন্স। নেক্সট, বহিঃপর্দার গায়ে এই যে দানার মতো অংশগুলো লেগে আছে, একে বলে পার্সনের অধঃএকক। অন্তঃপর্দার গায়ে কিন্তু এরকম কোনো দানার মতো অংশ লেগে নেই। রাদার অন্তঃপর্দাগুলো ভেতরের দিকে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক তৈরি করেছে। আমি পেন দিয়ে দেখাচ্ছি, কাজে বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলো অন্তঃপর্দা তৈরি করেছে, এই প্রবর্ধকগুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে দেখো কতগুলো বৃত্তাকার অংশ লেগে আছে, যেটা টেনিস র্যাকেটের মতো অংশ। এই টেনিস র্যাকেটের মতো অংশগুলোকে বলে F0, F1 দানা। এরই অপর নাম হচ্ছে অক্সিজোম, এরই অপর নাম হচ্ছে ফার্নান্ডেজ মোরাল অধঃএকক বা র্যাকার্স পার্টিকেল। প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, একই জিনিসের এতগুলো নাম, কোনটা দিয়ে প্রশ্ন আসবে জানা নেই। এটা হচ্ছে পার্সনের অধঃএকক, যেটা বহিঃপ্রকোষ্ঠের গায়ে। এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠে ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো অংশ, যেটাকে বলছে ফার্নান্ডেজ মোরান অধঃএকক। তোমাদের বইয়ে পার্সনের অধঃএকক আর ফার্নান্ডেজ মোরান অধঃএককের মধ্যে পার্থক্য কী দেয়া আছে পড়ে নেবে। এখানে আরও একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই যে বহিঃপর্দা মাইটোকন্ড্রিয়ার আর অন্তঃপর্দার মধ্যে পার্থক্য কী। তো একটা পার্থক্য আমি অলরেডি বলেছি, লিপিড আর প্রোটিনের কম্পোজিশন।
দু নম্বর পার্থক্য পার্সনের অধঃএককের উপস্থিতি, এখানে ফার্নান্ডেজ মোরান অধঃএককের উপস্থিতি। বহিঃপর্দা কোনো আঙুলের মতো প্রবর্ধক বা কৃষ্টি তৈরি করে না, অন্তঃপর্দা কিন্তু আঙুলের মতো প্রবর্ধক বা কৃষ্টি তৈরি করে। এছাড়াও এদের এনজাইমের দিক থেকে, অর্থাৎ বহিঃপর্দার গায়ে কিছু এনজাইম আছে, অন্তঃপর্দার গায়ে কিছু এনজাইম আছে, সেই এনজাইমের দৃষ্টিকোণ থেকেও কিছু পার্থক্য আছে, এটা আমি পরে আসছি। সো নেক্সট যেটা বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝে হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, আর ভেতরের অন্তঃপর্দা পরিবেষ্টিত এই অংশটাকে বলছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে যে জেলির মতো থকথকে পদার্থটা থাকে তাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কি কি থাকে? ম্যাট্রিক্সের মধ্যে ডিএনএ থাকে। নাও এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াস ব্যতীত মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এই দুটো কোষীয় অঙ্গাণুর মধ্যে ডিএনএ উপস্থিত থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ তাকে বলে এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আর প্লাস্টিডের মধ্যে যে ডিএনএ তাকে বলা থাকে সিডিএনএ বা সিপিটি ডিএনএ। সিডিএনএ হবে না, এটা সিপিটি ডিএনএ, যেটা প্লাস্টিডের মধ্যে থাকে। সুতরাং দেখো, নিউক্লিয়াস ব্যতীত আর কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে ডিএনএ উপস্থিত থাকে না? দুটো, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা প্লাস্টিড। তো এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স অংশের মধ্যে ডিএনএ থাকে, সমস্ত রকমের আরএনএ থাকে, আর বিশেষ ধরনের কিছু উৎসেচক থাকে, রাইবোজোম থাকে এই অংশগুলোর মধ্যে। দ্যাটস ওয়াই যেহেতু মাইটোকন্ড্রিয়ায় নিজস্ব ডিএনএ থাকছে, নিজস্ব আরএনএ থাকছে, কতগুলো প্রয়োজনীয় উৎসেচক থাকে, এবং এরা স্বপ্রজননশীল মাইটোকন্ড্রিয়া, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া ব্যতীত আর একটা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু হলো প্লাস্টিড, যেটা আমি অলরেডি বললাম। দেখো, প্লাস্টিডেরও আলাদা আরেকটি ডিএনএ থাকে। ওই একই কারণে প্লাস্টিডেও নিজস্ব ডিএনএ বর্তমান, নিজস্ব রাইবোজোম বর্তমান, ওরা নিজস্ব আরএনএ রয়েছে, নিজের প্রোটিন নিজেই তৈরি করতে পারে। তাই প্লাস্টিডকেও বলে হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। কাজে এই দুটো জিনিস মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা দুজনাই হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। এবং এদের অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে কেন, এটা বইয়ে আছে, আমি বলেও দিলাম, দেখে নেবে। এরপরে এই আলাদাভাবে আমরা F0 F1 দানা এর স্ট্রাকচারটা দেখব। এর গঠনটা তোমাদের সামনেই আছে। দেখো, একটা গোলাকার টেনিস র্যাকেটের মতো অংশ, এটাকে বলছে মস্তক। তারপরের অংশটা হচ্ছে বৃন্ত, আর নেক্সট যে অংশটার ওপর ওই বৃন্তটা দাঁড়িয়ে আছে তাকে বলছে ভূমি। তো ভূমি এটাকেই বলা হয় থাকে F0, আর মস্তক অংশটাকে বলে F1। দ্যাটস ওয়াই এটাকে বলে F0 F1 দানা। আর বৃন্তের অংশটাকে বলে OSCP। OSCPর পুরো কথাটা হচ্ছে অলিগোমাইসিন সেন্সিটিভ কনফার্নিং প্রোটিন। আমি আবার বলছি, অলিগোমাইসিন সেন্সিটিভ কনফার্নিং প্রোটিন, OSCP। এটা হচ্ছে বৃন্তের অংশটুকু। বাকি F0 F1 দানা, দিস ওয়ান ইজ F1, আর এই ভূমির অংশটা হচ্ছে F0। এখানে আরেকটা জিনিস শুনে নাও, এই F1 অংশে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে ATPase। এই ATPase এটিপি তৈরি করে। দেয়ারফর এই অক্সিজোম অংশেই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়। এইবার আমরা গ্র্যাজুয়ালি দুটো তিনটে জিনিসে আসব। সেটা হচ্ছে এই যে আমি আগেই বলেছি যে মাইটোকন্ড্রিয়ার এই যে বহিঃপর্দা, এর গায়ে কিছু এনজাইম থাকে, অন্তঃপর্দার গায়ে কিছু এনজাইম থাকে, বহিঃপ্রকোষ্ঠের মধ্যে কিছু এনজাইম থাকে, আর অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে কিছু এনজাইম থাকে। আর তোমাদের বইয়ে দেখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎসেচক বলে একটা অংশ করা আছে। সেখানে বহিঃপর্দা মধ্যস্থ উৎসেচক, অন্তঃপর্দা মধ্যস্থ উৎসেচক আলাদা আলাদাভাবে দেয়া আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আমি সেই জায়গাটায়, তোমরা ওটা বই থেকে পড়বে, কিন্তু সেই জায়গাটায় যাওয়ার আগে আমি একটা জিনিস গ্রস তোমাদের আগে দেখাতে চাই। সেটা হলো, আমরা যদি শ্বসনের স্টেপসগুলো দেখি, তাহলে আমরা জানি শ্বসনের প্রধান পর্যায়টা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর গ্লাইকোলাইসিসের পরের পর্যায়টা হচ্ছে ক্রেবস সাইকেল। এই গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের পরে আর একটা খুব ইম্পর্টেন্ট শ্বসনের স্টেপস হয়, যেটাকে বলে হচ্ছে ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এইটা ক্লাস 9-এ তোমাদের ছিল। গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল তো ছিলই, ETSটা হয়তো ছিল না। এটা ETSও আর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর দেখো, in between glycolysis and Krebs cycle there is a linking steps or linking reaction.
এই লিঙ্কিং রিয়াকশনটা কি করে, লিঙ্ক করে কাদের মধ্যে, গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মধ্যে, অর্থাৎ গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলকে যুক্ত করছে। দ্যাটস ওয়াই এই পোর্শনটাকে বলে লিঙ্কিং রিয়াকশনস। এখন এইগুলো কেন পড়াচ্ছি না, এই যে লিঙ্কিং রিয়াকশনস, এই লিঙ্ক রিয়াকশনের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলো থাকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠের মধ্যে। সুতরাং বহিঃপ্রকোষ্ঠের মধ্যে যে এনজাইমগুলো থাকে সেগুলো হচ্ছে লিঙ্কিং স্টেপসের রিয়াকশন। তাহলে এরপরে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে যে উৎসেচক, এই অন্তঃপর্দা এর গায়ে যে এনজাইমগুলো থাকে অন্তঃপর্দার গায়ে, সেটা হলো ইটিএস চালাবার জন্য প্রয়োজনীয় উৎসেচক। দ্যাট ইজ দ্য লাস্ট স্টেপস, ইটিএস চালাবার জন্য প্রয়োজনীয় উৎসেচক। আর এই যে অন্তঃপ্রকোষ্ঠ, তাহলে এটা কি কি দাঁড়ালো, লিঙ্কিং রিয়াকশন হলো বহিঃপ্রকোষ্ঠে, অন্তঃপর্দার গায়ে হলো ইটিএস, আর যেটা অন্তঃপ্রকোষ্ঠ এখানে যে এনজাইমগুলো থাকে এগুলো হলো ক্রেবস সাইকেলের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো। তাহলে দেখো শ্বসনের বিভিন্ন স্টেপসের বিভিন্ন এনজাইম মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশের মধ্যে থাকে। সো ইটিএসের জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকছে অন্তঃপর্দার গায়ে, অন্তঃপ্রকোষ্ঠে থাকছে ক্রেবস সাইকেল, আর অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে থাকছে লিঙ্কিং স্টেপসের রিয়াকশানগুলো। আর বহিঃপর্দার গায়েও কিছু এনজাইম থাকে, সেগুলো কোনো স্পেসিফিক কাজের জন্য না, বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য বিভিন্ন এনজাইম, যেমন ওই ফ্যাটি অ্যাসিড কোএ লাইগেজ, এগুলো সব ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য প্রয়োজন হয়। তারপরে এনএডিএইচ, সাইটোক্রোম সি রিডাকটেজ, এইরকম কিছু এনজাইমের নাম সেখানে দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। এটা আমার একটা আলাদা মেটেরিয়ালের মধ্যেও লেখানো আছে, মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন। মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন পরপর দুবার রিপিট হয়েছে, গতবারও এসছিল, তার আগের বারও এসছিল। তোমাদের বেলায় হয়তো আসবে না, কিন্তু পরাণু গঠনটা পুরোপুরি না এলেও এইভাবে ছোট ছোট প্রশ্নগুলো মনে রাখতে হবে। মাইটোকন্ড্রিয়ার আরেকটা জিনিস হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার কাজ কী, মাইটোকন্ড্রিয়ার মেজর কাজ হচ্ছে ক্রেবস সাইকেল চালানো, কেননা ক্রেবস সাইকেলের প্রয়োজনীয় উৎসেচকটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে রয়েছে, এটা অলরেডি আমরা দেখলাম। দেয়ারফর শ্বসনে ক্রেবস সাইকেল চলে, ইটিএস চলে, দেয়ারফর শ্বসনের ফলেই প্রয়োজনীয় এটিপি উৎপাদন হয়। সুতরাং মাইটোকন্ড্রিয়ার মেন কাজ হচ্ছে এটিপি উৎপাদন। তাই এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলে হচ্ছে কোষের শক্তিঘর। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটিপিকে বলে হচ্ছে এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। এটিপি উৎপন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তাই এটি শ্বসনের শক্তিঘর, কোষের শক্তিঘর বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে শক্তি উৎপাদন করা ছাড়াও অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে মাইটোকন্ড্রিয়ার। ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, এই বিটা জারণ কি এটা আমরা পরে পড়ব, এটা মাইটোকন্ড্রিয়ার উল্লেখযোগ্য ভূমিকা আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, মাইটোকন্ড্রিয়ার দুটো আরও নাম আছে, একটা হচ্ছে বায়োপ্লাস্ট। এই প্রশ্নটা আরও একবার এসছে যে বায়োপ্লাস্ট কাকে বলে, আর একটা হচ্ছে কন্ড্রিওজোম। মাইটোকন্ড্রিয়ারই অপর নাম হচ্ছে বায়োপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ারই অপর নাম হচ্ছে কন্ড্রিওজোম। এই দুটো মনে রাখবে, দুটোই মানে অনেকবার করেই এসছে যে মাইটোকন্ড্রিয়া বায়োপ্লাস্ট কি, বা বায়োপ্লাস্ট হয়তো বলবে ডিএনএ উপস্থিত থাকে নিউক্লিয়াস ব্যতীত কোন অঙ্গাণুর মধ্যে দিয়ে, তার মধ্যে দেখবে অপশানে বায়োপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া দেয়নি, তো ওটা তখন জানতে হবে যে বায়োপ্লাস্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ারই অপর নাম। এই পর্যন্ত এসে আমাদের মাইটোকন্ড্রিয়াটি শেষ হলো। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এটিপি উৎপাদন পদ্ধতি, এটাকে বলে ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন কথাটার মানেই হচ্ছে এটিপি উৎপাদন। তো এটিপি উৎপাদন বা ফসফোরাইলেশন তিনভাবে হতে পারে। একটা ফটোফসফোরাইলেশন, মানে আলোর উপস্থিতিতে, যেটা সালোক সংশ্লেষ চালানোর সময় হয়। 2, সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশন, এ একটা পদার্থ, এটা বিতে পরিণত হলো, এ থেকে বি পদার্থ পরিণত হওয়ার সময় এটিপি উৎপাদন হলো, এটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশন। এটা গ্লাইকোলাইসিস যখন চলে বা যখন ক্রেবস সাইকেল চলে শ্বসনে, তখন সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়।
আর অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, নাও এটা এক্সক্লুসিভলি ইটিএস যখন চলে তখন NADH2 অথবা FADH2 জারণের ফলে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন হয় বা এটিপি তৈরি হয়। এই যে NADH2 FADH2 জারণ, এইটা পুরোটাই হয় কিন্তু F0 F1 দানার মধ্যে, এবং ওই সময় এইখানে এটিপি উৎপাদন হয়। সুতরাং ইটিএস হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের মেন হটস্পট। এইটা একটা প্রশ্ন থাকে অনেক সময় যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন ধরনের ফসফোরাইলেশন চলে। এটা দেখবে তোমাদের মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যেও লেখা আছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন চলে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেল যেহেতু চলে সেহেতু সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনও হয়, তবে মেনলি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে।